আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে গোপাল ভাঁড়ের গল্প থেকে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম নবাব ভাণ্ডারে গোপালের উপহার। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম নবাব ভাণ্ডারে গোপালের উপহার। আগেকার নবাবগণ বেশিরভাগই খামখেয়ালি হতেন। সেই সব খেয়ালের আবদার রক্ষা করতে ছোট রাজারা মাঝে মাঝে ভীষণ অসুবিধেই পড়তেন। একবার নবাব সাহেব রাজা কৃষ্ণচন্দ্রকে এক চিঠি লিখে জানালেন, আমার ভাণ্ডারে যা নেই এমন কোনো জিনিসপত্র পাওয়া মাত্র পাঠিয়ে দিন, এতে যেন কোনো অন্যথা না হয়। খামখেয়ালি নবাবের চিঠি পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ ঘাবড়ে গেলেন। নবাব ভাণ্ডারে নেই এমন কি জিনিস পাঠাতে পারেন, তার ক্ষমতাই বা কতটুকু? নবাব তার মতো ছোট রাজার কাছে এ ধরনের জিনিস দাবি করে নিশ্চয়ই তাকে বিপদে ফেলবার তাল করছেন। রাজা কৃষ্ণচন্দ্র সভাস্থ সকলকেই নবাবের চিঠির কথা বললেন, দাবির কথাও বললেন। নবাবের ভাণ্ডারে নেই এমন কি জিনিস আমি পাঠাতে পারি, বরং নবাবের ভাণ্ডারে এমন অনেক কিছু আছে যা আমার মতো ক্ষুদ্র রাজার ভাণ্ডারে নেই। অথচ নবাবের খেয়াল চরিতার্থ করতে না পারলে আমার ভীষণ বিপদ আসন্ন। এই অবস্থায় আমি কি করতে পারি? রাজার বক্তব্য শুনে সভাস্থ সকলেই চিন্তান্বিত হলেন। নবাব ভাণ্ডারে নেই এমন কি জিনিস পাঠানো যায়? ভেবে ভেবে তারা কোনো কুল কিনারা পেলেন না। মন্ত্রী বললেন, মহারাজ, নবাব আমাদের সঙ্গে ইয়ার্কি করেছেন, নিশ্চয়ই ফাঁদে ফেলে বিপদে ফেলতে চাইছেন না তো? সভাস্থ উপস্থিত অন্যান্যরা সকলেই চুপ, কেউ কোনো পথের হদিশ দিতে পারল না। সভাস্থ সকলেই যখন বিপদের সম্ভাবনায় নির্বাক, ঠিক এমন সময় গোপাল ভাঁড় হাসতে হাসতেই রাজসভায় প্রবেশ করল। সকলের দেখা দেখি গোপালও নির্বাক হয়ে বসে রইল। তারপর অকস্মাৎ হেসে উঠে বলল, এ কি, আপনারা সকলে গোমড়ামুখ কেন? গোপালকে হাসতে দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন, গোপাল, সব সময় তোমার ভাড়াবি ভালো লাগে না। আমরা বলে চিন্তা ভাবনায় অস্থির হয়ে পড়েছি, আর তুমি দাঁত বার করে হাসছো। মহারাজের ধমক খেয়ে গোপাল মুখ কাঁচুমাচু করে বলল, মহারাজ, অধীনের অপরাধ ক্ষমা করবেন, কিন্তু কি জন্য আপনি এত চিন্তাকুল তা জানতে পারি কি? মহারাজ বিশদভাবেই নবাবের চিঠির কথা বললেন। গোপাল মহারাজের কথা শুনে বলল, এই সামান্য ঘটনার জন্য এত ভাবছেন? আমি কি মরে গেছি? আপনার কোনো চিন্তা নেই, একবার ভাবনামুক্ত হয়ে হাসুন তো। মহারাজ বললেন, যদিও তোমার ক্ষুরোধার বুদ্ধির উপর যথেষ্ট আস্থা আছে, কিন্তু কার্যোদ্ধার না হওয়া পর্যন্ত প্রাণ খুলে হাসতে পারছি কই? গোপাল বলল, মহারাজ, আমি যখন কথা দিয়েছি তখন কার্যোদ্ধার হবেই। আপনি শুধু আমাকে মণিমুক্ত খচিত ছোট্ট একটি হাতির দাঁতের কৌটো দিন। গোপালের কথা শুনে মহারাজ বললেন, গোপাল, এই তোমার বুদ্ধির দৌড়? তুমি কি ভেবেছ নবাবের ভাণ্ডারে মণিমুক্ত খচিত হাতির দাঁতের কৌটো নেই? গোপাল বলল, ওটা তো আধার মাত্র, ওর ভেতরে করেই আমি আসল মাল নিয়ে যাব, যা আজ পর্যন্ত কোনো নবাবের ভাণ্ডারেই নেই। নবাবের ভাণ্ডারে তো দূরের কথা, আমি এমন জিনিস নিয়ে যাব যা দিল্লির শাহেনশার ভাণ্ডারেও নেই। বেশ, এখনই তুমি কৌটো নিয়ে যাও, কাল সকালেই নবাব দরবারের উদ্দেশ্যে রওনা হবে। নবাব পত্র পাঠিয়ে জিনিসটা পাঠাতে বলেছেন। আগামীকাল সকালেই সেই জিনিসটা সংগ্রহ করতে পারবে তো? সেই জিনিস আমি যে কোনো মুহূর্তেই সংগ্রহ করতে পারি, তবে আজ আর অবেলায় রওনা দেব না। আগামীকাল সকালেই সেই জিনিস নিয়ে নবাব দরবারে রওনা দেব। গোপাল রাজার কাছ থেকে মণিমুক্তা খচিত হাতির দাঁতের তৈরি একটি ছোট্ট কৌটা নিয়ে বাড়ি ফিরে গেল। পরদিন খুব ভোরে সেই কৌটোই কিছু ঘুঁটের ছাই পুড়ে নবাবের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যথাসময়ে নবাব দরবারে প্রবেশ করে সেলাম ঠুকে গোপাল বলল, হুজুর আলী, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে এসেছি। নবাব বললেন, আপনি নিশ্চয়ই সে জিনিস নিয়ে এসেছেন যা আমার ভাণ্ডারে নেই। গোপাল সেই হাতির দাঁতের কৌটো দূর থেকে নবাবকে দেখিয়ে বলল,
খোদাবন্ধ, এই ক্ষুদ্র কৌটোর ভিতরেই সে জিনিস রয়েছে যা আজ পর্যন্ত কোনো নবাব ভাণ্ডারে নেই। মহারাজ আপনার আদেশ পেয়ে বহু কষ্টে সংগ্রহ করে এই জিনিস পাঠিয়েছেন। নবাব জিনিসটা দেখার জন্য অত্যন্ত আগ্রহান্বিত হয়ে বললেন, জিনিসটা এক্ষুনি দেখতে পারি কি? গোপাল বলল, না খোদাবন্ধ, এ জিনিস সবার সামনে দেখানো চলে না, যার তার সামনে তো দেখানো চলেই না। হুজুর আলী, এ জিনিস দেখতে হলে আপনাকে একান্তে দেখতে হবে, নইলে এ জিনিসের মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। গোপালের কথা শুনে নবাবের আগ্রহ এত প্রবল হয়ে উঠল যে তিনি সভাস্থ সকল লোককে সভার বাইরে চলে যেতে আদেশ করলেন। সভাস্থ সকল লোক বাইরে চলে গেলে গোপাল সেই কৌটো খুলে নবাবকে ঘুঁটের ছাই দেখিয়ে বলল, খোদাবন্ধ, এ এক আশ্চর্য বিভূতি। এই বিভূতির দিকে তাকিয়ে আপনি যা দেখতে ইচ্ছে করবেন সবই দেখতে পাবেন। মহারাজ কৃষ্ণচন্দ্র এক সিদ্ধ পুরুষের কাছ থেকে এই বিভূতি সংগ্রহ করেছেন। তবে একটা কথা হচ্ছে, যারা সুজন্মা নয় অর্থাৎ বেজন্মা, তারা এই বিভূতির দিকে তাকিয়ে একমাত্র এই ছাই ছাড়া আর কিছুই দেখতে পাবে না। কৌটোর ছাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নবাব গোপালকে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখছেন? গোপাল বলল, আমি স্পষ্টই সব কিছু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি রাজা কৃষ্ণচন্দ্রকে দেখতে পাচ্ছি। ওই দেখুন, রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে আছেন, তার পাশে দাঁড়িয়ে কবি বিদ্যাসুন্দর কাব্য পাঠ করছেন। এখন আমি দিল্লির দরবার দেখতে পাচ্ছি, ওই দেখুন শাহনশাহ বসে আছেন। অনেকক্ষণ কৌটোর ছাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েও নবাব কিছুই দেখতে পেলেন না, কিন্তু এই দেখতে না পাওয়ার কথা তিনি গোপালের কাছে প্রকাশ করলেন না। পাছে লোকটা তাকে বেজন্মা বলে ধরে নেয়। তিনি প্রকাশ্যে বললেন, আমিও যা ভাবছি স্পষ্টই তা দেখতে পাচ্ছি। তবে বুঝুন, এই বিভূতির কি আশ্চর্য ক্ষমতা! 7 নবাবের দরবার খুঁজেও এমন আশ্চর্য বিভূতি কোথাও খুঁজে পাবেন না। আপনাদের আদেশ পেয়েই মহারাজ কৃষ্ণচন্দ্র এই আশ্চর্য বিভূতি পাঠিয়েছেন। এই বিভূতি আপনার নবাব ভাণ্ডারের গৌরব বৃদ্ধি করবে। নবাব গোপালকে 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, আপনার মতো লোকের পক্ষেই এই আশ্চর্য বিভূতির গুণাগুণ ব্যাখ্যা করা সম্ভব। এই সামান্য পুরস্কার গ্রহণ করুন। রাজা কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে লিখিত নবাবের চিঠিখানা নিয়ে গোপাল বগল বাজাতে বাজাতে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত হলেন। নবাবের চিঠি পড়ে রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক। তিনি গোপালকে জিজ্ঞেস করলেন, ওই কৌটোয় পুরে কি এমন জিনিস নিয়ে গেলে যা দিল্লির বাদশার ভাণ্ডারেও নেই? গোপাল মুচকি হেসে বলল, ঘুঁটের ছাই। গোপালের কাছ থেকে বিস্তারিতভাবে সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভাসদগণ হো হো করে হাসতে লাগলেন। অবশ্য ঘুঁটের ছাইও নবাবের ভাণ্ডারে না থাকারই কথা। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় হাসতে থেকো। আল্লাহ হাফিজ।